হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। কৃপান খুব জঘন্য খারাপ মানুষ, নিজে সেটা বারবার করে মেহেককে বোঝায়। তার বাবা যেই পুরো এলাকাটাতে রাজ করে, মেহেককে কোনোভাবে ছাড় দেবে না সেটাও জানিয়ে দেওয়া হয়। মেহেক রেগে যায়, বলে আপনি কি চাইছেন বলুন তো? আমি কি চাইছি বুঝতে পারছো না? আমি তোমাকে বিয়ে করতে চাইছি। আমি বিবাহিত, একজন মেয়ে তার আরেকটা বিয়ে হতে পারে না। আমার স্বামীর নাম অঙ্কিত চ্যাটার্জি, সেটা নিশ্চয়ই জানেন আপনি। না, আমি জানি না, কারণ অঙ্কিত চ্যাটার্জিকে মেরে আমি ভাসিয়ে দিয়েছি। কোনোভাবেই সে আর তোমার জীবনে ফিরে আসবে না। এবার আমার পালা। মনে তো হচ্ছে এক্ষুনি তোমার সঙ্গে ফুলশয্যা সেরে ফেলি। কষে একটা চর বসায় মেহেক কৃপানের গালে, বলে এই মেহেক, এত বড় স্পর্ধা তোমার? কিন্তু মেহেকের চোখের দিকে তাকিয়ে ভয় পায়। বলে ঠিক আছে, তোমাকে আগে আজকে রাত্রিবেলা বিয়েটা করে ফেলি, তারপরে আমি তোমার সঙ্গে ফুলশয্যা করব। তুমি আমার অস্তিত্বকে অপমান করেছো, তুমি আমার পরিবারকে ছোট করেছো, তোমাকে তো এর খেসারত দিতেই হবে মেহেক। কোনোভাবেই আমি তোমাকে ছাড় দেব না। কৃপান, এসব কিছু করে আপনি কী লাভ পাচ্ছেন বলুন তো? কারণ আমাকে যেটা পাওয়ার, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি সেটা পেয়েই ছাড়বো। এই বলে মেহেককে ঘরে আটকে রেখে কৃপান দরজা বাহির দিয়ে দিয়ে চলে যায় লক করে। মেহেক অনেক দরজা থাপড়ায়, কিন্তু কোনোভাবেই কৃপান দরজা খোলে না। তখনই মেহেক বসে কান্না করছে, হঠাৎ দরজা খোলার শব্দ। মেহেক কী করবে? ওখানে টেবিল ল্যাম্প থাকে, সেটা হাতে তুলে নেয়, যেই আসুক তাকে আঘাত করবে। তখনই গীতা ঘরে ঢোকে, একটুর জন্য বেঁচে যায়, তা না হলে ওটা দিয়ে মেহেক গীতাকেই আঘাত করতো। গীতাকে জড়িয়ে ধরে মেহেক, বলে দেখো না, আমাকে এখানে এনে আটকে রেখেছে, আমি সব জানি। আর ও বলছে অঙ্কিতকে নাকি শেষ করেছে। না, তুমি চিন্তা করো না, অঙ্কিত আমার হেফাজতে রয়েছে, ওর কিচ্ছু হয়নি, আর তোমারও কিচ্ছু হবে না। বুঝতে পেরেছো? তাহলে কি হবে এবার? তুমি আজকে রাতটা এখানেই থাকো, কোনো ভয় পেও না। কালকে আগে কোর্টে কেসটা উঠুক, তারপরে রাত্রিবেলা আমি বিয়ের এই নাটকটা শেষ করে দেব। কার বিয়ে? আমার? আরে সুন্দরী ননদ আমার বিয়ে কি করে হবে তোমার? তোমার তো বিয়ে একবার হয়ে গেছে, সুন্দর একটা রাজপুত্র অঙ্কিত বর রয়েছে। বিয়ে তো হবে অন্য কারো, সেটা তোমাকে চিন্তা করতে হবে না। তবে আমি বলি, যদি কৃপান তোমাকে বিয়ের বেনারসি পরে সাজিয়ে গুজিয়ে প্রস্তুত হতে বলে, তুমি এক কথায় রাজি হয়ে যাবে, কোনোভাবে এতটুকু ভয় পাবে না। কিন্তু তার মানে মানে পুলিশ চারদিকে এলাকাটা ঘিরে রেখেছে, এমনকি তোমার উপরও নজর রাখছে। কোনোভাবেই কৃপান কী করছে না করছে কোনো কিছু সফলভাবে করতে পারবে না। আর আমি কোর্ট কেসটা ছেড়ে কিরণকান্তি ধীমানের যদি পিণ্ড দান করে না আসতে পারি, তাহলে আমার নামও গীতা এলএলবি নয়। এরপরে আমি রাতের বেলা বিয়ের এই ব্যাপারটা সামলে নেব। ততক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে মেহেক। তুমি কিন্তু কিরণকান্তি কৃপানকে যেভাবে অভিনয় করে মাত করেছো, এবার তোমাকে লাস্ট চাল দিতেই হবে। যেখানে কৃপান একদম মাত হয়ে যাবে, বউ সেজে চুপচাপ কৃপানের সঙ্গে বিয়ের মণ্ডপ পর্যন্ত চলে যাবে। বুঝতে পেরেছো? আমি তো আছি তোমাকে রক্ষা করতে, তোমার এত কিসের চিন্তা? হ্যাঁ, অঙ্কিত বেঁচে আছে, আর তুমি চিন্তা করো না মেহেক, যেখানে গীতা এলএলবি সহায় হয় তার ক্ষতি কেউ করতে পারে না, সেটা নিশ্চয়ই জানো তুমি। তুমি এখন থাকো এখানে। এই বলে গীতা বাহির দিয়ে দরজাটা লক করে দিয়ে চলে যায়। মেহেকের মুখে হাসি ফোটে। পরের দিন সকালে কোর্ট কেস শুরু হয়ে যায়, আর সেখানে ধীমান সেন অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয়, আর বলে কি ব্যাপার, আপনি যেভাবে রং পাল্টাচ্ছেন, আপনি আমার লয়ার ছিলেন, এখন আপনি আমার বিপক্ষে চলে গেলেন, কি করে পারছেন এরকম রং পাল্টাতে? আপনার মতো মানুষ আমি আর দেখিনি। গীতা বলে কেন, গিরগিটিকে দেখুন, সেও লজ্জা পেয়ে যাবে আপনাকে দেখলে। কে? আমি? আপনি যে কতবার রং পাল্টেছেন তার কোনো হিসাব আছে? আমি বুঝতে পারছি আপনি এখন থেকে ভয় পাচ্ছেন, তাই না? দেখো গীতা, তুমি আমাদের ক্ষমতা সম্পর্কে এখন পর্যন্ত বুঝতে পারোনি। কেন? কয় গাড়ি গুন্ডা এনে বাইরে দাঁড় করে রেখেছেন, কোর্ট থেকে বেরোলেই শেষ করবেন, তাই তো? কিন্তু সবাই জানে কোর্টের ভেতরে গীতার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে, এত সহজ হবে না। এটা আমার এলাকা গীতা, তুমি বুঝতে পারছো? আমি পুরো এলাকাটাকে শাসন করি, আর গীতা যেখানে দাঁড়ায় সেটাই তার এলাকা হয়ে যায়। গীতার ওপর দিয়ে কেউ মাতব্বরি করার নেই, বুঝতে পেরেছেন? বাবা চলুন, আমাদের যেতে হবে। গীতা, তোমার সঙ্গে দেখো, আমি সেটেলমেন্ট করে নিতে চাই। তুমি কত টাকা চাও বলো? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, সব কিছু দিতে রাজি আমি, তুমি শুধু বলো। তাই বুঝি? দেখুন কত টাকা লোকে দান করে, কিন্তু সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, বা বিভিন্ন পহেলা বৈশাখেও এতগুলো টাকা কেউ অফার করে না, যেটা কোর্টের বাইরে দাঁড়িয়ে আপনি আমার জন্য অফার করলেন। এরপরে ফোনটা পকেট থেকে বের করেই রেকর্ডিংটা চালু করে দেয়।
এটা কার গলা? আপনারই গলা। আমি এতক্ষণ ধরে বলছিলাম কিছু বলবেন না। এই মেয়ে বহুত চালাক, দেখলেন তো, আপনার সমস্ত কথা রেকর্ড করে নিয়েছে। চিন্তা করবেন না ধীমান সেন, এগুলো আমি কোর্টে তুলব না। আপনি তো কোর্টটাকে একদম মাছের বাজার বানিয়ে দিয়েছেন, দরদামে ভরিয়ে দিয়েছেন, কিন্তু আমি সেটা করব না। কোর্টে হবে আইনি কথা, আইনি মারপ্যাস, আর যেখানে আইন মেনেই সব কিছু করা হবে। আপনার কথা বা আপনার এই রেকর্ডগুলো আমার কাছে কোনো মূল্যহীন, কোনো কাজে আসবে না। গীতা দিয়াকে বলে চলো। গীতা এগিয়ে চলে যায়, আর যাওয়ার সময় বলে যে রাহু কেতু শনি এই তিনজনকে ঝাড়ার জন্য এই গীতা এলএলবিই যথেষ্ট, আর কাউকে লাগবে না। আমি যাচ্ছি, ভজন মিত্তির ওদের বুঝিয়ে দিও যে গীতা এলএলবি কীরকম স্পিরিটে মারতে পারে মানুষকে, গুন্ডাদের পিটিয়ে তক্তা বানাবে, বুঝতে পেরেছো? অগ্নিজিৎ মুখার্জি চলে যেতে লাগে, তখনই পেছন ফিরে ডাকে ধীমান সেন, বলে দেখুন আপনার বৌমাকে বোঝান যে এগুলো করতে না, এটা আমার রেপুটেশন, আপনার রেপুটেশন, সব কিছু বেঁচে যাবে। কি ব্যাপার ধীমান সেন, আপনি একবার ধমকি দিচ্ছেন, আবার একবার আমার বৌমাকে বোঝাতে বলছেন। কি বোঝাতে চাইছেন বলুন? কারণ আমার মতো একজন তাগড়া উকিলকে হারিয়ে দিয়েছে ওই গীতা এলএলবি। ওকে চেনেন আপনি? ও কোর্টে ঢুকলে অন্যরকম মানুষ হয়ে যায়, আর সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আপনার সামনে খুব কঠিন সময় আসতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। আপনার ঘাম ঝরছে, আর দেখুন আপনি এমন পরিস্থিতিতে পড়বেন যেখান থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা কারো থাকবে না। তাই বলছি সাবধান হয়ে যান, এমন কিছু করবেন না যাতে করে নিজের ধরা নিজে খেতে হয়। আর কোর্টে এবার আমার বৌমা এসেছে, যাকে হারানো কোনোভাবেই সম্ভব নয় ওই ভজনের পক্ষে, কারণ ভজন আমার স্টুডেন্ট ছিল। আমাকেই যখন সম্মান করে না, গুরু হিসাবে মান্যতা দেয় না, তখন ওকে শায়েস্তা করার জন্য গীতাই ঠিক আছে। আপনি আর একবার ভেবে দেখুন মিস মুখার্জি, আপনি যদি আপনার বৌমাকে সামলে নিতে পারেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। না, আমার নিজের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে, এমনকি আমার বৌমার ওপরেও। সব কিছু যে ঠিক হয়ে যাবে সেটা আমি খুব ভালো করে জানি। আর আসুন কোর্টে, দেখা যাক কি হয়। এই বলে চলে যায়। গীতা এদিকে কোর্টরুমে কেসটা শুরু করে দেয়। বলা হয় যে সঞ্জয় চৌধুরী তার কিডন্যাপিংয়ের কেসে তার বউ ঝর্ণা চৌধুরী অনেকবার করে কোর্ট চত্বরে এসেছে, কোনো বিচার পায়নি, আর পুলিশের কাছে এমন কোনো তথ্যও নেই। আর এই সব কিছুর মধ্যে জড়িত ধীমান সেন, কিরণ কান্তি, এমনকি কৃপান। আর এই সবগুলো মানুষ সমাজের অনেক বড় বড়, তাই তাদের কোনো বিচারের আওতায় আনা হয় না। ভজন বলে না, এটা একটা সাজানো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং সঞ্জয় চৌধুরীকে শেষ করেছে, আর সিইওর সঙ্গে মিলে গীতা এলএলবি এই সমস্ত নাটকগুলো করছে। গীতা রেগে যায়, বলে পঙ্কজ খাজনভিজ একদম অনেক সৎ পুলিশ অফিসার, তার সততার দিকে আপনি আঙ্গুল ওঠাচ্ছেন, এমনকি তার যে প্রফেশন সেটাকেও অসম্মান করছেন। এমনকি আমার মতো একজন লয়ারকেও আপনি এরকম করে বাজে কথা বলতে পারেন না। তখনই ভজনকে বসতে বলা হয়। গীতা বলে যে 10 তারিখে নভেম্বর 2023 এই ঝর্ণা চৌধুরীর কেসটা শুরু হয়েছিল, আর তখনই তার বিয়ে হয়। এমনকি 11 তারিখে তার রিসেপশন, আর 12 তারিখে হানিমুনের কথা থাকলেও সঞ্জয় চৌধুরী তার বউকে বলেই বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু সেখানে কোনোভাবেই সে আর ফিরে আসেনি। তারপরে কি হলো, পুলিশ রেকর্ডে কোনো কিছুই নেই। পুলিশ তদন্ত করেও সঞ্জয় চৌধুরীর কোনো দেহ পায়নি। এমনকি সঞ্জয় চৌধুরী নিখোঁজ যে হয়েছে সেই বিষয়ে এফআইআর করা হয়েছিল শুধুমাত্র। তখনই অগ্নিজিৎ মুখার্জির নামটা নিয়ে ফেলে ভজন, আর বলে যে উনি সব কিছুর সঙ্গে জড়িত, আমার কাছে প্রমাণ রয়েছে, আর উনি সঞ্জয় চৌধুরীকে শেষ করেছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি রেগে যায়, বলে উনি কোন ভিত্তিতে এই কথা বলছে? আমার বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি, আমাকে কোনো সন্দেহের চোখে পুলিশ ধরেও নিয়ে যায়নি, আমি একজন লয়ার। আমার বিরুদ্ধে এত বড় অ্যালিগেশন আনার ক্ষমতা ভজন মিত্তিরকে কে দিয়েছে? এইসব আমাকে অপমান করা, এগুলো আমি মানব না। ঠিক আছে, আপনার যা বলার দরকার আপনি এখানে কাঠগড়ায় এসে বলুন। অগ্নিজিৎ মুখার্জি যায়। যাওয়ার সময় গীতা বলে, বাবা আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে রয়েছি, আপনার কিচ্ছু হবে না। আমি জানি আমার নিজের থেকেও তোমার ওপর অনেক ভরসা রয়েছে গীতা, আমি তোমার পাশে থাকবো। ভজনকে বলে, কি ব্যাপার, আপনাকে কাঠগড়ায় তুললাম তো, গুরু দক্ষিণা আপনাকে দিলাম, তোমার মতো স্টুডেন্টদেরকে পিটিয়ে বেতের আঘাতে সোজা করা উচিত ছিল, সেটা আমি করিনি বলে মাথায় চড়ে নাচছো তাই না? এর ফল কিন্তু ভালো হবে না। এরপরে অগ্নিজিৎ কাঠগড়ায় চলে যায়, আর তখনই ধীমান সেন কিরণকান্তি খুব খুশি যে ওকে কাঠগড়ায় নিয়ে যেতে পেরেছে। ভজন যদি একবার অগ্নিজিৎ মুখার্জির শাস্তি নিশ্চিত করতে পারে তাহলে তার মূর্তি বানিয়ে এই কলকাতা শহরে রেখে দেবে ধীমান সেন, তার এতই টাকা। কিন্তু গীতা এলএলবি থাকতে সেগুলো কখনো সহজ হবে না, সেটাও তারা বুঝতে পারছে।
অগ্নিজিৎকে জিজ্ঞাসা করা হয় তার নাম কি। কেন, আপনি কি আপনার মা বাবার নামও ভুলে গেছেন? আমি আপনার গুরু, আপনাকে কত পড়িয়েছি, কি বলবো নাম? দেখুন, উনি কিন্তু কোনোভাবেই আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আপনি পেশায় কি করেন? কেন, আমি একজন লয়ার, সেটা তো সবাই জানে। আর আপনি রেজিস্ট্রি বুকে আমার নামও পেয়ে যাবেন। এরকম করে কেন উত্তর দিচ্ছেন? দেখুন, আমার লার্নার ফ্রেন্ড অগ্নিজিৎ মুখার্জি, সে যে একজন লয়ার, সে একজন প্রফেসর, পড়াশুনো করায় কত স্টুডেন্ট গড়িয়েছে, এমনকি ভজন মিত্তির তার হাতে তৈরি। সে কি করে তার গুরুকে এরকম প্রশ্ন করতে পারে? ওনার যা প্রশ্ন করার দরকার সেটা যেন সঠিকভাবে করে। তখনই বিচারপতি তাই আদেশ করে, আর ভজন সেই প্রশ্নগুলোর দিকে এগিয়ে যায়। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা মেহেকের হাতে মার খেতে বাঁচল, অগ্নিজিৎকে কাঠগড়ায় তুলল ভজন। আজকে যা কিছু হচ্ছে, গীতা কোনোভাবেই সেগুলো মেনে নিতে পারছে না। তার চোখ ছলছল করছে। তার শ্বশুরমশাই একজন প্রফেসর হয়ে আজকে কাঠগড়ায়। ভজন, ধীমান সেন, এমনকি কিরণ কান্তিকে সে ছাড়বে না। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।